স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি জেনিসিয়া বর্ণা। সম্প্রতি ধর্ষণ, নির্যাতন ও নারীকে হেনস্থার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই দাবিতে টাঙ্গাইলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করেন বক্তারা। এছাড়া ময়মনসিংহ ও সিরাজগঞ্জ সহ বেশ কিছু জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় ধর্ষণ ও নির্যাতন এবং নারী হেনস্থা বন্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আজকে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা বাসে উঠতে পারি না, আমরা সিএনজি ধরতে পারি না, আমরা রিক্সায় চলাচল করতে পারি না, একা রাতে কোথাও যেতে পারি না, আসতে পারি না, আমাদের ভয় হয়। আশেপাশে আমাদের অনেক ভয় হয়, কেউ যদি আমাদের ধর্ষণ করে ফেলে এই সমাজ তো আমাদের মেনে নিবে না। অতি দ্রুত ধর্ষকের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, এটা অবশ্যই নিশ্চিত করতে হবে। মৃত্যুদণ্ড ছাড়া আর কোন রকম শাস্তি ধর্ষকের হবে না। ৭১ও ছিল নারীদের ভূমিকা অতুলনীয়, ২৪এও ছিল নারীদের ভূমিকা অতুলনীয়। সেই নারীরাই আজকে সেই নরপিশাচদের ধারা ধর্ষিত হচ্ছে। চুরি, ডাকাতি, গুম-খুন নির্মূলে পুলিশ বাহিনীকে কাজ করার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীর সারদা একাডেমিতে ৪০তম BCS ASP ক্যাডার সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি আরও জানান, পুলিশ কোনো রাজনৈতিক দলের দাস নয়। এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা আরও বলেন, দেশে আগেও আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, তবে আগামীতে এ ধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাকিবুল হাসানের প্রতিবেদন। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম BCS ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সকাল ১০টায় একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে ধর্মগ্রন্থ ও জাতীয় পতাকা ছুঁয়ে শপথ নেন ৬০ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার। এ সময় নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, পুলিশকে কোনো রাজনৈতিক দলের দাস হওয়া যাবে না। চুরি, ডাকাতি, গুম, খুন নির্মূলে পুলিশ বাহিনীকে কাজ করার নির্দেশ দেন তিনি। জনসম্পৃক্ততা বাড়িয়ে চুরি, ডাকাতি, গুম, খুন, রাজধানী, মাদক সমাজে সকল অপরাধ নির্মূলে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য থাকবে। এসব তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন। বৈষম্য বিরোধী চেতনা ধারণে পুলিশদের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, পুলিশের সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়। সাধারণ মানুষকে সম্মান করতে শিখুন এবং সম্মান করুন। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার গণচেতনা উদ্বৃত্ত হয়ে আপনাদেরকে আত্মনিয়োগ করতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে আগেও ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, তবে আগামীতে এ ধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরকম দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই জন্য তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের প্রপার পানিশমেন্টটা পাবে। ইভেন আমাদের যদি কোনো গাফলতি থাকে, অলরেডি আইজি সাহেব কিন্তু দুইজনকে অ্যাটাচ করে নিয়েছে। এর আগে গেল বৃহস্পতিবার রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম BCS ক্যাডারদের প্রশিক্ষণরত ৬৬ জনের মধ্যে ৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এখন রাজশাহী। নিয়মিত নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার না করায় মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ও ডাকাতি। এতে মুঠোফোন ও নগদ টাকা সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চালক ও যাত্রীরা। ডাকাতি সহ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি পরিবহন সংশ্লিষ্টদের। হাইওয়ে পুলিশ বলছে, দিনের তুলনায় রাতে দ্বিগুণ করা হয়েছে টহল টিমের কার্যক্রম। টাঙ্গাইল থেকে কাউসার আহমেদের তথ্য, ছবিতে বিস্তারিত। গত সোমবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় ইউনিক রোড রয়্যালসের একটি বাস।
রাত 12:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় বাসটি পৌঁছালে ডাকাত দলের কবলে পড়ে। লুট করা হয় যাত্রীদের টাকা, মোবাইল সহ মূল্যবান মালামাল। এমনকি বাসে থাকা নারীর শ্লীলতাহানির অভিযোগও ওঠে। বাসের যাত্রীদের অভিযোগ, প্রশাসনের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় মহাসড়ক অনিরাপদ হয়ে উঠেছে। আমাদেরকে ভয় দেখিয়ে জনগণের কাছ থেকে অ্যাভেলেবেল জনগণের কাছ থেকে এগুলো টাকা পয়সা নিয়ে যাচ্ছে। মনে করেন যে চাকুদের সব নিয়ে গেছে, কি করব? পুলিশ গার্ড যদি স্ট্যান্ড থেকে ওই স্ট্যান্ড পাহারা থাকে সেক্ষেত্রে হয়তো ডাকাতি একটু বন্ধ হতে পারে। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, প্রশাসনের দায়িত্ব অবহেলায় মহাসড়কগুলোতে ডাকাতি বাড়ছে। আমরা তো গাড়িতে থাকি মাত্র 3 লোক। 3 লোক আর এই অস্ত্রধারীদের সামনে কিছু করা সম্ভব না আমাদের। মহাসড়কের ডাকাতি বন্ধ করতে গেলে প্রশাসনের নিখুঁত ভূমিকা পালন করতে হবে। পরিবহন শ্রমিক নেতারা বলছেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান ও যানবাহনগুলোতে সিসি ক্যামেরার স্থাপন এবং ড্রাইভার হেল্পারদের বেতন বাড়ানো হলে সড়ক নিরাপদ হবে। সিসি ক্যামেরা থাকলে যেমন যাত্রীর নিরাপত্তা, তেমন ড্রাইভারের নিরাপত্তা, তেমন গাড়ির নিরাপত্তা। এত কোটি টাকার গাড়ি, এত লক্ষ টাকার গাড়ি মাত্র 10-15 হাজার টাকা খরচ করলে আমরা সকলেই নিরাপত্তায় থাকতে পারি। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে দিনের বেলায় 2টি ও রাতে পুলিশের 4টি টহল টিম দায়িত্ব পালন করে। ইতোমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব। বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার দুপুরে আদালতে পাঠালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহবুব মুহিতকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও সবুজ ও শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদের কারাগারে পাঠানো হয়। এখন টাঙ্গাইল। উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবি নিয়ে এবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরা। বিকেলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন তারা। পরে গণমাধ্যমকে ব্রিফ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় বলে জানান তারা। একই সঙ্গে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 80 জন শিক্ষার্থী ঢাকায় আসেন, অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে তাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। এ সময় 5000 শিক্ষার্থীর স্বাক্ষর সহ প্রধান উপদেষ্টা বরাবর সচিবের কাছে 6 দফার স্মারকলিপি হস্তান্তর করা হয়। শত শত সন্ত্রাসী বহিরাগত ক্যাম্পাসে ঢুকে আমাদেরকে কুপিয়ে গুলি করে আমাদেরকে আহত করা হয়েছিল। শুধু 4 জন না, ওইখানে বিভিন্ন চিহ্নিত বিএনপি এবং যুব দলের, ছাত্র দলের বিভিন্ন ক্যাডাররা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে সম্পূর্ণ। কেউ ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত থাকলে তাকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে। যদি দেখা যায় দীর্ঘ সময় হয়ে গেছে আমরা আমাদের পর্যাপ্ত রেসপন্স পাচ্ছি না, তাহলে পরবর্তীতে ফার্দার কর্মসূচি ঘোষণা করা হবে। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক স্বীকৃতি দেওয়া বন্ধ সহ 5 দফা দাবিতে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায়ে বিভিন্ন মেডিকেল কলেজে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের পাশাপাশি ক্লাস পরীক্ষা বর্জন করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে সেবাদান কার্যক্রম, ভোগান্তিতে রোগী ও স্বজনরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত। কর্মবিরতির অংশ হিসেবে শনিবার সকাল থেকেই জড়ো হন চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবীর ব্যবহার, নাম সর্বস্ব ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষার বয়স বৃদ্ধি সহ 5 দফা দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন তারা। কর্মসূচির অংশ হিসেবে সকাল 8টা থেকে সেবা বন্ধ রেখে আন্দোলনে নামেন তারা। বর্জন করেছেন ক্লাস পরীক্ষা। এতে ব্যাহত হচ্ছে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা। তবে আন্দোলনের আওতামুক্ত জরুরি বিভাগ, অপারেশন সেবা ও বহির্বিভাগ। ডাক্তারদের যে সুরক্ষা আইন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। 2 নাম্বার হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ব্যতীত বাংলাদেশে আসলে কেউ লিগ্যাল ওয়েতে ডাক্তারি প্র্যাকটিস করতে পারবে না। শুধুমাত্র আমাদের এমবিবিএস এবং বিডিএস কোর্স কমপ্লিট করা শুধুমাত্র এই ডাক্তার পদবি লিখতে পারবে। একই দাবিতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষানবিশ চিকিৎসকরা।
প্রায় আধা ঘন্টা অবস্থান নিয়ে তারা 5 দফা দাবি পূরণে বিভিন্ন স্লোগান দেন। 5 দফা দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন ময়মনসিংহ মেডিকেলের শিক্ষার্থীরা। মিছিলটি হাসপাতাল কম্পাউন্ড সহ চরপাড়া সড়ক প্রদক্ষিণ করে, পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাড়াও কমিউনিটি বেসড মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন রাজশাহী মেডিকেলের শিক্ষার্থীরা। ইন্টার্ন চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন সকল বর্ষের শিক্ষার্থী। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির কর্মসূচি চলমান রাখাসহ কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সাদাত শাহেদ, এখন। কুমিল্লায় আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে মারধরের শিকার হয়েছেন এক মামলার বাদী। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে 10:30টায় কুমিল্লা আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। হোমনা উপজেলার শ্রীমদ্দি এলাকার বাসিন্দা মামলার বাদী সুমন মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ বিষয়ে আহতের স্বজনরা জানান, পূর্বে একটি মামলার ঘটনায় আসামিরা জামিন চাইতে এলে মামলার বাদী সুমনকে সামনে পেয়ে মারধর করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের ডাক্তার। এ সময় দুজনকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত হয়েছেন 2 ইলেকট্রিক শ্রমিক। রোববার দুপুরে উপজেলার কাঁচপুর কমপ্লেক্স ইস্টার্ন ব্যাংকের শাখায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে সিমরাইল ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসারের মেরামতের কাজ করার সময় কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তুহিন ও রাফি নামের 2 ইলেকট্রিশিয়ান দগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সোনারগাঁও থানার ওসি জানান, ঘটনার তদন্তে কাজ চলছে। সাভারে মহাসড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা 150 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের উলাইল বাস স্ট্যান্ড এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাওগাতুল আলম। তিনি জানান, ঢাকা আরিচা মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। ফুটপাত দখল মুক্ত রাখতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রামে সহজভাবে গৃহ কর দিতে নগরবাসীর জন্য আয়োজন করা হয়েছে কর মেলা। সকালে নগরীর দামপাড়া এলাকার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এই মেলার আয়োজন করে সিটি কর্পোরেশন। সকালে এই মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। মেলায় জরিমানা ছাড়াই গৃহ কর পরিশোধ, নতুন ট্রেড লাইসেন্স ও নবায়ন করতে পারছেন 2টো রাজস্ব সার্কেলের 60,000 করদাতা। সেই সঙ্গে রয়েছে আপিলের মাধ্যমে কর কমানোর সুযোগও। বিশেষ আকর্ষণ হিসেবে মেলায় করদাতারা পাচ্ছেন 10% কর মওকুফের সুবিধা। নগরবাসীর উপর করের বোঝা না চাপিয়ে জরিমানা ছাড়াই কর পরিশোধে উদ্বুদ্ধ করতেই এই মেলার আয়োজন বলে জানান সিটি কর্পোরেশনের মেয়র। আমরা আপনাদের স্বস্তিদায়ক অবস্থা, আপনাদের উপর করের বোঝা না চাপিয়ে আপনারা যাতে এই করগুলো ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে দিতে পারেন, এই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেবো। আল্লাহ কোনো ধরনের হয়রানির কোনো সুযোগ থাকবে না। থার্ড একটা গ্রুপ গিয়ে আপনাদের হয়রানি করবে, এটা কখনো হবে না। এখনো যদি কোনো কর্মকর্তা আপনাদের কাছ থেকে অতিরিক্ত কিছু করতে চায়, আমাদেরকে জানাবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো ছাড় দেওয়া হবে না। এই ছিল এখন জনপদে। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekontv।